হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল আরও 2 শিশু মৃত্যু। বরিশাল সহ 2 সিটিতে মাসব্যাপী জরুরি এমআর টিকাদান কর্মসূচি শুরু। 70টা টিম করে দিয়েছি, দুজন করে। আমরা একজন করে পোর্টার দিয়েছি 33টা ওয়ার্ডে, একজন করে সুপারভাইজার দিয়েছি। জ্বালানি তেল নিয়ে হাহাকার কাটছে না। বিভিন্ন জেলায় পাম্পে গ্রাহকদের অধীর অপেক্ষা। অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। পহেলা বৈশাখে শুরু হচ্ছে বহুল আলোচিত কৃষক কার্ড বিতরণ। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে সার বীজ সহ 10 ধরনের সুবিধা পাবেন 21,000 চাষি। মেন কৃষক সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার কীটনাশক পাবো। বর্ষবরণ ঘিরে পাহাড়ে বর্ণিল আয়োজন। অংশ নিয়েছেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ। নদীতে ফুল ভাসিয়ে বিজু, সাংরাই ও বৈশুক উৎসবের সূচনা। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স 9 মাস, আরেকজনের 10 মাস। 17 মার্চ থেকে এই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হলো 12 জনের। হাসপাতালটিতে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালেও হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী জরুরি এমআর টিকাদান কর্মসূচি। সকালে ময়মনসিংহ নগর ভবনের সামনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। কার্যক্রম পরিচালনার জন্য নগরীতে মোট 70টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিমও যুক্ত করা হবে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী 58,668 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হাম, রুবেলা শনাক্ত হয়েছে 14 জনের। আমাদের প্রায় 60,000 শিশুকে টিকা আওতায় আনা হবে সিটি কর্পোরেশনে। যদি আর বাইরে কেউ থাকে সেও দিতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের 70টা টিম করে দিয়েছি, দুজন করে। আমরা একজন করে পোর্টার দিয়েছি 33টা ওয়ার্ডে, একজন করে সুপারভাইজার দিয়েছি। এদিকে সকালে বরিশাল নগরের মল্লিকা কিন্ডারগার্টেন স্কুলে মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এই ক্যাম্পেইনে 42,210 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর মোট 30টি ওয়ার্ডে চালু হবে এই কর্মসূচি। বরিশালে হামের টিকাদান কর্মসূচির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, টিকাদান ক্যাম্পেইনে অভিভাবকদের সাড়া কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। মার্ফি, বেলা 11:30টায় বরিশালে আনুষ্ঠানিকভাবে টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে। দেশের যে কটি সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে এর মধ্যে বরিশাল একটি, এবং এখানকার যারা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি বেলা 11টায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এবং এই যারা যে স্কুলটিতে এই কার্যক্রম উদ্বোধন হয়েছে সেটি বরিশাল নগরীর মল্লিকা কিন্ডারগার্টেন, এবং এখানকার যারা শিশু ছিলেন তাদেরকে কিন্তু এরই মধ্যে এই টিকা দেওয়া শেষ হয়েছে। এবং এখানকার যারা
যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন যে পর্যায়ক্রমে তাদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে, এবং যারা অভিভাবক এসেছিলেন সাথে, অভিভাবকদের সাথে কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এই হামের যে প্রাদুর্ভাব প্রতিদিনই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 100-র উপরে শিশু ভর্তি হচ্ছে বা বিভাগে শতাধিক শিশু ভর্তি হচ্ছে, সে কারণে তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করেছে, আতঙ্ক কাজ করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে যে টিকাদান কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বা বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 30টি ওয়ার্ডে এই টিকাদান কর্মসূচি আওতায় আনা হয়েছে এবং 42,210 জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। যারা অভিভাবক আছেন তারা মনে করছেন এটা আসলে নিঃসন্দেহে এই সময়ের জন্য একটি কার্যকরী উদ্যোগ, এবং তারা বলছেন যে তাদের যে শিশুদের তারা এই কর্মসূচির আওতায় নিয়ে আসবেন। যারা এর আগে 2টি ডোজ নিয়েছেন তারাও আসলে 3 নম্বর ডোজটি দেওয়ার জন্য এই ক্যাম্পিংয়ে যোগ দিচ্ছেন। মার্ফি। কাউসার, ধন্যবাদ যুক্ত হবার জন্য। খুলনায় চোখ রাঙাচ্ছে হাম, সংক্রমণ যেমন বাড়ছে সঙ্গে হাসপাতালে বাড়ছে ভিড়। হাম আক্রান্ত শিশুদের বেশি ভোগাচ্ছে নিউমোনিয়া। আইসোলেশন ওয়ার্ডের নাম মাত্র এক ওয়ার্ডে অনেক রোগী ও স্বজনরা থাকায় নতুন সংক্রমণ ঝুঁকি বাড়ছে হঠাৎ। রোগীর চাপ এতটাই বেড়েছে যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। 9 মাসের আলামিনের প্রচণ্ড কষ্ট হচ্ছে শ্বাস নিতে, সারা শরীরে লালচে বর্ণ। ছোট্ট শিশুটি এতটাই নিস্তেজ যে কাঁদতেও ভুলে গেছে। ছোট্ট সোনামণিদের এই কষ্ট কি আর সইতে পারেন স্বজনরা? হাম উঠেছে, সে ডাক্তার বলল কি যে অ্যালার্জি, তা 5 দিন ধরে রোগী ভুগতেছে, সাথে শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ ইউনিটের একটি অংশ প্রস্তুত করা হয়েছে আইসোলেশন ইউনিট হিসেবে। 13 শয্যার এই ইউনিটে 8 এপ্রিল রোগী ভর্তি ছিল 22 জন। প্রতি রোগীর সাথে 2 জন করে থাকলে ছোট এই ইউনিটে মানুষ ছিল প্রায় অর্ধশত। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। হাম আক্রান্ত একজন রোগী থেকে নতুন অন্তত 18 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। তাই আইসোলেশন ওয়ার্ডে ঝুঁকি আরও বেশি বলে মনে করছেন রোগীর স্বজনরা। কত কষ্ট করতেছি দেখেন, আইসিইউতে 3-4 দিন নিচে ময়লা আবর্জনা দেখেন কি অবস্থা, সে সবারই ময়লা আবর্জনা চারিদারে এসে সব এই ভিতরে এসে জমা হচ্ছে। মানে এটা হলে বাচ্চাদের এক তো শ্বাসকষ্ট হয়, গায়ে চুলকানি, মানে খুব অশান্তি এদের। আইসোলেশন বলতে কি বোঝায়, কিন্তু এখানে আইসোলেশনের কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। অনেকে আছে ডায়রিয়া বাচ্চা আসছে, সেই ডায়রিয়া বাচ্চার সাথে যদি একটা ভালো বাচ্চাও দেওয়া হয় তাহলে তো সেই বাচ্চাও ডায়রিয়াতে ইনফেক্টেড হবে, এটা তো বড় একটা রিস্ক। স্বাস্থ্য বিভাগের তথ্য, গত 9 মার্চ পর্যন্ত খুলনা বিভাগের 10 জেলায় হাম রোগী শনাক্ত হয়েছে 956 জন। হামের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে কুষ্টিয়া জেলা। 213 রোগী শনাক্ত হয়েছে পাশের যশোর জেলায়। মাগুরায় আছে 95 জন, খুলনায় 72, মেহেরপুরে 70, সাতক্ষীরায় 50, ঝিনাইদহে 40, নড়াইল ও বাগেরহাটে 36 জন করে এবং সবচেয়ে কম 13 জন শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায়। রোগী বাড়লেও চিকিৎসার মান ভালো নয় বলে অভিযোগ স্বজনদের। মানুষ এখানে অনেক হয়রানি হচ্ছে, কারণ এখানে কোনো ভালো ডাক্তার নাই। কোনো যারা শিশু ডাক্তার কুষ্টিয়া শহরের ভালো ভালো জায়গায় আছে, সে সকল শিশু ডাক্তাররা কেউ আসে না। এদের কোনো আলাদা ট্রিটমেন্ট হচ্ছে না, ডায়রিয়া রোগীদের ভিতরে রাখছে। হাম রোগীর জন্য তো আলাদা স্পেস থাকার দরকার আছে, পেশেন্ট প্লাস পেশেন্টের সাথে যে থাকবে, কিন্তু সেই স্পেস এখানে নাই। হঠাৎ কেন বিভাগের প্রতিটি জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তা নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। তবে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকা ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে ভ্যাকসিন দিতে সমস্যা হওয়ায় হামের সংক্রমণ হচ্ছে বলে মনে করেন তারা। 4 বছর পর পর যে মিজেস ক্যাম্পেইন, বিশেষ মিজেস ক্যাম্পেইন, সেটা তো হয় নাই। তার কারণেও এটার একটা ইফেক্ট পড়তে পারে বলে আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। খুলনা বিভাগে হামের সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত মারা গেছে 1 জন। আক্রান্ত শিশুদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে এই হামের যারা সন্দেহজনক রোগী তাদের জন্য আইসোলেশনের যে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটি ব্যবস্থাপনা রয়েছে এবং এছাড়াও 250 শয্যা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা চলমান আছে। হাম সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে মজুদ। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ,
ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, ফলে সংকট কাটছে না। খুব একটা অশান্তির মধ্যে আমরা আছি। এই লাইন খাড়া লাগে, 5-7 ঘন্টা করে লাইন খাড়া লাগে, লাইন খেটে তেল পাইতেছি না। কর্মসংস্থান ফেলে এখানে ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পুরো থাকা লাগে। আমাদের ডিউটি আছে, বসের ডিউটি আছে, সবাই মিলে একটু বোধ করতেছে, একবারে খুব বিরক্ত ফিল করতেছে সবসময়। মনে হচ্ছে সেভ করতে বা যেখানে জামে পড়লো ওখানে স্টার্ট বন্ধ রাখতো, ওরকম অনেক কিছু তেল সেভ করার জন্য। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, রংপুরের চিত্র কেমন দেখছেন? পাম্পগুলোর কি অবস্থা? গ্রাহকরা ঠিকমতো তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? মারফি, কি অবস্থা সেটি আপনি একটু পরেই আপনি দেখতে পাবেন যদি ফুটেজে আমরা দেখাতে পারি। কিন্তু অসুবিধা যেটা হয়েছে যে গ্রাহকদের যে হয়রানি, সেই হয়রানি কিন্তু বেড়েই চলছে, কারণ হচ্ছে সরবরাহ সংকট। আমি আপনাকে একটু তথ্য দেই যে নানা ধরনের ভোগান্তি আছে গ্রাহকদের। ধরেন গ্রাহকরা এখন যে কর্মঘণ্টা তাদের নষ্ট হচ্ছে, বিশেষ করে সরকারি বেসরকারি পর্যায়ে চাকরিজীবী, তারা দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেওয়ার কারণে কর্মঘণ্টায় তারা অসুবিধার মুখে পড়ছেন, অফিস করতে তারা অসুবিধার মুখে পড়ছেন এবং অফিসে তাদের ঝামেলা হচ্ছে। এটি আসলে তাদের ভাষায় এটি যদি সন্ধ্যার পর অথবা সকালবেলা এই পেট্রোলগুলো দেওয়ার যদি বন্দোবস্ত করা যায় তাহলে সেটি ভালো হবে। আর আপনি একটু লাইনটা দেখছেন, এটি হচ্ছে রংপুর মহানগরীর যে ইউনিক একটি পেট্রোল পাম্প। এখানে এখন যে তথ্যটি অর্থাৎ কিছুক্ষণ আগে দেওয়া শুরু হয়েছে, 3000 লিটার তারা বরাদ্দ পেয়েছেন, 3000 লিটার এখানে দিয়েছেন। কিন্তু এই পেট্রোল পাম্পটিতে গতকালও দেওয়া হয়েছে 7000 লিটার, অর্থাৎ 3500 করে অকটেন এবং পেট্রোল দেওয়া হয়েছে। চাহিদা বেড়েছে বহুগুণ, কিন্তু সেই অনুযায়ী পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি এই পেট্রোল পাম্পটিতে যুদ্ধের আগের পরিস্থিতি বলি, সেটি 9000 লিটার পেট্রোল আসতো, তখন কিন্তু 4 থেকে 5 দিনে চলতো। কিন্তু এখন যদি প্রতিদিনই 9000 বা 10000 বা 20000 লিটার দেওয়া হয়, তারপরেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে যে মজুদের যে প্রবণতা, অর্থাৎ আপনার যে বেশি করে যে পেট্রোল নেবার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি বিষয় গ্রাহকদের অভিযোগ, সেটি হচ্ছে যে যেমন ধরে এই যে পেট্রোল পাম্পটিতে 500 করে টাকার দেওয়া হচ্ছে, কিন্তু যারা প্রভাব বিস্তার করতে পারছেন তাদেরকে কিন্তু 1000 বা 1200 বা পুরো ট্যাঙ্কি ভর্তি করেও দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বোতলে না দেওয়ার নির্দেশনা থাকলেও দেওয়া হচ্ছে। এজন্য যে নজরদারিটা খুবই প্রশাসনের বাড়ানো দরকার এবং নজরদারি আসলে বাড়ানো দরকার প্রশাসনের। মাঝহারুল মান্নান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া সর্দার হত্যার মামলায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। খালিশপুর থানার 10 নম্বর ওয়ার্ডের তাঁতি দলের আহ্বায়ক ছিলেন সোনা মিয়া সর্দার। পুলিশ জানায় গতরাতে তিনি নিজের মুদি দোকানে ছিলেন। এ সময় 2টি মোটরসাইকেলে 4 জন দুর্বৃত্ত সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরীফে ভাঙচুর ও কথিত পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। কুরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শনিবার দুপুরে কুষ্টিয়ার ফিলিপনগর এলাকায় এক দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় মারধর করা হয় কথিত পীর শামীম রেজাকে। মারধরের শিকার হন 2 অনুসারীও। গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে পুলিশ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিক্ষুব্ধদের দাবি, নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী হিসেবে পরিচয় দিতেন শামীম। এবার কৃষক কার্ড। বাংলা নববর্ষের প্রথম দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান চাষিদের হাতে এই কার্ড বিতরণ উদ্বোধন করবেন। কার্ডধারীদের যেমন নানা প্রণোদনা পাবেন, তেমনি তাদের জন্য থাকবে ভর্তুকি মূল্যে সার বীজও। আপাতত দেশে 10টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে কৃষক কার্ড। পর্যায়ক্রমে হবে সারা দেশে। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সহ 10 ধরনের সুবিধা পাবেন। এছাড়া কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কৃষি কার্ডের আবেদন করছি, আশা করি 14 তারিখের মধ্যে যেন আমরা এই কৃষি কার্ডগুলো হাতে হাতে পাই। এই কৃষি কার্ড অনুযায়ী
আমাদের সার স্বল্পমূল্যে সার বীজ এবং কৃষি ব্যাংক থেকে কিছু ঋণ দিতে পারে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমরা কৃষকগুলো উপকৃত হব, যে আমরা কৃষি ভালোভাবে করতে পারবো। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার কীটনাশক পাবো এবং আমাদের কৃষিকাজের খুব সহজ হবে। তবে কৃষকরা বলছেন, কেবল চাষাবাদের সাথে সম্পৃক্তদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলেই এই উদ্যোগের সফলতা আসবে। তারা বলছেন, আগেও কৃষকদের জন্য কাগজে কলমে কিছু সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে প্রকৃত অনেক চাষি সে সুবিধার দেখা পাননি। আগে কৃষি কার্ড পাইছি কইছিলাম, তখন আমরা বীজ টিজ কিছু পাইনি, শুধু আমরা সারটাই পাই। গরিব কৃষকরা এবং ন্যায্য যে কৃষক, যে মেন কৃষক, সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। আমাদেরকে বিভিন্ন প্রণোদনার কথা বলছে, উচিত মূল্যে সার, কীটনাশক, বীজ এগুলো দেওয়ার কথা বলেছে। যদি আমরা এগুলো পেয়ে থাকি তাহলে আমরা উপকৃত হব। কৃষি কর্মকর্তারা জানান, কৃষকের অন্যান্য ভাতা প্রাপ্তির কোনো কার্ড আগে থাকলে তার নতুন কার্ডের অধীনে চলে আসবে। এছাড়া কার্ডের আওতায় জমির পরিমাণ অনুযায়ী সার কিনতে পারবেন কৃষক। আশা করা যাচ্ছে এর মাধ্যমে এই অঞ্চলের কৃষকদের যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে এবং কৃষির যে বিভিন্ন উপকরণগুলো আছে এগুলো এই কৃষক কার্ডের মাধ্যমে তারা পাবেন। এই কার্ডের আওতায় কৃষকরা সরাসরি সরকারি যে সহযোগিতাগুলো আছে, বিশেষ করে সরকারি প্রণোদনা এবং কৃষক তার যে প্রয়োজনীয় যে কৃষি উপকরণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, পশু খাদ্য, এগুলো সরাসরি কার্ডের মাধ্যমে তারা কিনতে পারবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, সরকারের নেয়া কোনো উদ্যোগেই দল, ধর্ম, বর্ণ বিবেচনা করা হবে না। আগামী সরকার তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করবে। আমিও নিজেও বলতে পারবো না ওই 2000 যে কৃষক কে কার্ড পাচ্ছে, আমিও বলতে পারবো না। এইখানে তারা বিভিন্নভাবে 3 স্তরের যাচাই বাছাই করে সেইখানে তারা নির্ধারণ করেছেন কে কে কোন ক্রাইটেরিয়া পেতে পারে। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতায় পড়বেন। জারিন অর্নি, যমুনা নিউজ। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংরাই ও বৈশুর সূচনা হয়েছে। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ভোরে খাগড়াছড়ি সদরে চেঙ্গি নদীর পাড়ে বাহারি রঙের ফুল নিয়ে জড়ো হন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হয় ফুল। পাহাড়ের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায় তাদের স্ব ভাষায় বিজু, সাংরাই ও বৈশু নামে উৎসব পালন করবে। প্রধান সামাজিক উৎসব হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাড়া মহলায় চলবে নানা আয়োজন। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।